সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডক্টর স্কোপ। তোমাদের সাথে আমি অরিজিৎ চলে এসেছি আরও একটি রিভিশন লেকচার নিয়ে। লেকচারের নাম আজকের চ্যাপ্টার হচ্ছে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো আগে আমরা এই চ্যাপ্টার ঢোকার আগে আমরা এই ব্রিদিং আর এক্সচেঞ্জ অফ গ্যাস এই চ্যাপ্টারের নাম সম্পর্কে একটু জেনে নিই। ব্রিদিং মানে কি? শ্বাসকার্য। শ্বাসকার্য মানে এক্সচেঞ্জ অফ গ্যাস। আমরা যে এই যে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, এই যে এক্সচেঞ্জ অফ গ্যাস, এইটা কি বলছি? ব্রিদিং। ইন্সপিরেশন, অক্সিজেনটা নেওয়া, ইন্সপিরেশন, এক্সপিরেশন, কার্বন ডাইঅক্সাইড ছাড়া, দ্যাটস অল ব্রিদিং, এটাই। ঠিক আছে। আর সমসাময়িক আরেকটা শব্দ আমরা ইউজ করি সচরাচর, যেটা হচ্ছে রেসপিরেশন। রেসপিরেশন মানে হচ্ছে এই যে ব্রিদিংয়ের ফলে আমরা অক্সিজেনটা নিলাম, এই অক্সিজেনটাকে ইউজ করছে বডি, আমাদের সেই অক্সিজেনটা কে বয়ে নিয়ে যাচ্ছে, সেই রক্তে হিমোগ্লোবিনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে কোথায়? টিস্যুতে, সেলে। সেই সেলে গিয়ে সেখানে কি হচ্ছে? অক্সিডেশন হচ্ছে। এই যে ইউজটাকে বলছি রেসপিরেশন, নাথিং মোর দ্যান দ্যাট। ঠিক আছে, বোঝা গেছে? তো এরপরে আমরা যে আমাদের রেসপিরেটরি অর্গানগুলো বিভিন্ন অ্যানিমেলের, সেটা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? সেটা কিসের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে? প্রথমত সে কোথায় থাকে, ঠিক আছে, সে ডাঙায় থাকে নাকি জলে থাকে। ডাঙায় থাকলে একরকম হবে, যে লাংস আমাদের আছে, আমরা ডাঙায় থাকছি, তো আমাদেরকে যদি মানে যারা জলে থাকে তাদের যদি লাংস থাকে, তাহলে তো জল ভরে যাবে লাংসের মধ্যে, তারা তো মারা পড়বে। তো সেই জন্য পরিবেশ, প্রকৃতি সেইভাবে সৃষ্টি করেছে এই বাসস্থানের উপরে, এবং লেভেল অফ অর্গানাইজেশন, তাদের বডি কতটা কমপ্লেক্স তার উপর ভিত্তি করে। ঠিক আছে, যেমন ধরো খুব সিম্পল অর্গানাইজেশন, ইউনিসেলুলার অর্গানিজম। ঠিক আছে, সিম্পল অর্গানিজম যারা, যেমন অ্যামিবা, প্যারামেসিয়াম, এরা কি? এরা সিম্পল বডি, তাদের যে একটা সেলের মধ্যেই তাদের কি নিজেদের শ্বাসকার্য চালাচ্ছে সব। এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে রেসপিরেশনের ফলে, সেই কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে যাচ্ছে পরিবেশের থেকে, তাহলে এই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব চলে আসে, কী বলি? ডিফিউশন, সিম্পল ডিফিউশন বাই সেল। এরপরে আরেকটু মানে যারা পরিফেরা, সিলিন্ডাইটা, টিনোফোরা, প্লাটিহেলমিনথেস, এরা কী করবে? এদের জেনারেল বডি সারফেস, এই বডি সারফেস দিয়ে সেই একই রকম সিম্পল ডিফিউশনের মধ্যে দিয়ে শ্বাসকার্য চালায়। আর একটু কমপ্লেক্স আর্থম ময়েস্ট কিউটিক্যাল, ভেজা ভেজা কিউটিক্যাল। ঠিক আছে। আর্থোপোডা যারা যারা ডাঙায় থাকে, এই যে ল্যান্ড ইনসেক্টস, যে এই যে দেখো, এটা হচ্ছে ট্রাকিয়াল টিউব, ভালো করে দেখে নাও, বুঝে নাও। ঠিক আছে, এইটা হচ্ছে ট্রাকিয়াল টিউব। এই ট্রাকিয়াল টিউবের মধ্যে দিয়ে যারা ডাঙায় করে। এবার যারা জলে থাকে আমরা কি? জলে থাকলে তারা গিলস দিয়ে শ্বাসকার্য করবে। ঠিক আছে, গিলস লাইক একটা অর্গান বলতে পারি, গিলস লাইক স্ট্রাকচার বা গিলসই বলতে পারি এখানে। মোলাস্কা, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই কটা খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। এখন রিভিশন লেকচার, যারা তোমরা এগুলো ডিটেলসে জানতে চাইছো, আমাদের চ্যানেলে লেকচার পড়ে রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। ঠিক আছে, মোলাস্কা, এখানে মোলাস্কা গিলস দিয়ে শ্বাসকার্য চালায়, তাকে ব্রাঙ্কিয়াল রেসপিরেশন বলি। একাইডোনামাটা, এটা একটু মনে রাখো, টিউব ফিট। ঠিক আছে, টিউব ফিট। আর এরপর ফিশ জলে থাকে, গিলস দিয়ে করবে। ঠিক আছে, এরপর ফ্রগ লার্ভা অবস্থায়, ট্যাডপোল লার্ভা যখন তারা জলে থাকে, তখন কি করে? অ্যাকোয়াটিক জলে থাকে, তখন তারা কি করে না গিলস দিয়ে। আর যখন বড় হয়ে যায় অ্যাডাল্ট ফ্রগ, তারা বুকোফেরেঞ্জিয়াল ক্যাভিটি, কিউটেনেসিয়াস রেসপিরেশন, পালমোনারি সব এইসব করে। তারপর লাংস দিয়ে কারা করে? অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, এভস, পাখি, স্তন্যপায়ী, ম্যামেলস, এরা সব কি লাংস দিয়ে করে। বেসিক জিনিস, এগুলো একটুখানি বুঝে নিও। ঠিক আছে, এগুলো আমাদের বিভিন্ন অর্গানিজমের রেসপিরেটরি অর্গান। তারপরে আমাদের যে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, আমাদের মানুষের যে রেসপিরেটরি সিস্টেম, সেটা আমাদের ভালো করে জানতে হবে। ঠিক আছে, এই যে আমরা মানুষেরা যে শ্বাসকার্য নিচ্ছে, এটা অনেক একটা বড় গঠন, এটা একটা তন্ত্র, একটা অর্গান, মানে কোঅর্ডিনেটলি অনেকগুলো সিস্টেম মিলে কাজ করছে, মানে একটাই সিস্টেম কোঅর্ডিনেট ওয়েতে কাজ করছে। যেমন ধরো, এই যে আমাদের এক্সটার্নাল নস্ট্রিল, বাইরের বহির্নাসারন্ধ্র, এই আপার লিপের উপরে আছে বহির্নাসারন্ধ্র, এই যে নেজাল প্যাসেজ, তারপর নেজাল চেম্বার, এরপরে কমন ওপেনিং, এই যে নেজাল প্যাসেজ, এখানে দেখো এক্সটার্নাল নস্ট্রিল, নেজাল প্যাসেজ, নেজাল চেম্বার, এখানে কমন ওপেনিং, এই যে এখান দিয়ে খাবার খাচ্ছে, এখান দিয়ে কি শ্বাসকার্য নিচ্ছে, এই কমন ওপেনিং ফুড অ্যান্ড এয়ারের, এইটাকে কি বলছি না আমরা? এটাকে বলছি ফ্যারিংস। বোঝা গেছে? ফ্যারিংস। তো তারপর কি আছে? ট্রাকিয়াটা কোথায় বিভক্ত হয়েছে দুভাগে না? টি5 মানে কি না? আমাদের থোরাসিক যে ভার্টিব্রাল, আমাদের যে এই যে ভার্টিব্রাল কলাম আছে, এই সিরে এখানে পিঠে হাত দিলে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এখানে এরকম ডিস থাকে, এর ভেতর দিকে স্পাইনাল কর্ড যে আমরা জানি। তো এখানে ওপরে থাকে 7টা সার্ভাইকেল, তারপর 12টা থাকে কি? থোরাসিক। এই যে থোরাসিক ভার্টিব্রা আছে 12টা, এই 1 2 3 এরকম ডিস্ক 12টা আছে, তার 5 নম্বর ভার্টিব্রাতে গিয়ে, ঠিক আছে, এখান দিয়ে প্রথম 7টা হচ্ছে কি? সার্ভাইকেল, তারপরে 12টা হচ্ছে থোরাসিক। সেই 5 নম্বর থোরাসিক ভার্টিব্রার কাছে এইখানে ডিভিশন হচ্ছে কি? দুটো লাংসে, মানে এই ট্রাকিয়াটা ডিভাইড হয়েছে, ডিভাইড হয়ে প্রাইমারি ব্রঙ্কি হয়ে ঢুকছে কোথায়? লাংসে। তারপর সেটা ডিভাইড হয়ে সেকেন্ডারি ব্রঙ্কি, ডিভাইড হয়ে টার্সিয়ারি ব্রঙ্কি, ডিভাইড হয়ে কোয়াটার্নারি ব্রঙ্কি, সেইটা আবার ডিভাইড হয়ে ইনিশিয়াল ব্রঙ্কিওল, সেইটা আবার ডিভাইড হয়ে টার্মিনাল ব্রঙ্কিওল। তারপর শেষে কি আছে? অ্যালভিওলাই। আর অ্যালভিওলাইয়ের আগে যে নালীটা আছে তাকে অ্যালভিওলার ডাক্ট বলছি। মোটামুটি বোঝা যাচ্ছে, দেখো। ঠিক আছে, আচ্ছা, এখানে
এই যে এখানে একটা ল্যারিংস থাকে, ল্যারিংসের পরে ট্রাকিয়া, ঠিক আছে, এটা মনে রেখো, ল্যারিংস তারপর ট্রাকিয়া। এই যে ল্যারিংসটা, এটা কিন্তু একটা কার্টিলেজিনাস, মানে এটা সাউন্ড বক্স, যে কথা বলছে এখান থেকেই কিন্তু সাউন্ডটা তৈরি হচ্ছে, এটা কার্টিলেজ দিয়ে তৈরি, ঠিক আছে। এখানে গ্লটিস আছে, গ্লটিসের উপরে একটা কার্টিলেজিনাস ফ্ল্যাপ আছে, সেই ফ্ল্যাপটা এরকম টাক করে পড়ে যায় যখন আমরা খাবার খাই। এই যে এখানে মুখ দিয়ে এখানে খাবার খাচ্ছি, খাবারটা যাতেই শ্বাসনালীতে না চলে আসে, শ্বাসনালীতে আসলেই আমাদের শেষ মোটামুটি। যাই হোক, শ্বাসনালীতে না চলে আসে এইটা কাভার করে দেয়, এই যে ওপেনিংটা এটা বন্ধ করে দেয়, খোলা অংশটা বন্ধ করে দিলে তার পাশে যে ওপেনিংটা সেটা দিয়ে খাবারটা নিচে চলে যাবে। এটা কমন ওপেনিং, এখানটা কমন থাকে, ঠিক আছে, এখান দিয়ে খাবারটা চলে যাবে। তাহলে এপিগ্লটিসের কাজ হচ্ছে, এটা হচ্ছে টাক করে এই জায়গাটা বন্ধ করে দেয়, ঠিক আছে, বোঝা গেছে মোটামুটি। তাহলে এই যে পুরো ট্রাকিয়া জুড়ে আমরা দেখতে পাচ্ছি কি এরকম একটা রিং 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 স্ট্রাকচার। এই রিংগুলো কিন্তু কমপ্লিট নয়, ইনকমপ্লিট, এরকম সি শেপ সামনের দিক থেকে, এগুলো কি প্রোটেক্ট করার জন্য, এই যে আমাদের শ্বাসনালীকে প্রোটেক্ট করার জন্য এই রিংগুলো, এগুলো কার্টিলেজিনাস রিং, ঠিক আছে। তো এই যে সি শেপ কার্টিলেজিনাস রিংগুলো কতদূর পর্যন্ত থাকে, একদম ইনিশিয়াল ব্রঙ্কিওল পর্যন্ত, ঠিক আছে, মনে রেখো, ট্রাকিয়া, প্রাইমারি ব্রঙ্কি, সেকেন্ডারি ব্রঙ্কি, টার্সিয়ারি ব্রঙ্কি, কোয়াটারনারি ব্রঙ্কি, ইনিশিয়াল ব্রঙ্কিওল পর্যন্ত থাকে কি, এগুলো মনে রেখো কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর কি আমাদের লাংস কতটা অংশ জুড়ে গঠিত দেখো, লাংস হচ্ছে যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি বা ইনিশিয়াল ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট আর অ্যালভিওলাই, এই নিয়ে লাংস। এবার এরকম কত আছে, কত শত চারিদিকে আছে, ঠিক আছে, এরকম অ্যালভিওলাই প্রায় 100 মিলিয়ন এক একটা লাংসে থাকে কম বেশি, ঠিক আছে, মোটামুটি বুঝে নাও। এই যে দেখো, এই যে এপিগ্লটিস, ঠিক আছে, এই কার্টিলেজিনাস ফ্ল্যাম্প, এই যে ল্যারিংসের সাউন্ড বক্স বলছিলাম, এর এপিগ্লটিসের কাজ কি না, এই যে ল্যারিংসের মধ্যে যাতে না খাবার ঢুকে যায় সেটা দেখা, ব্যাস আর কিছু না, ঠিক আছে। এরপরে আমি লাংস সম্পর্কে বললাম, একদম অ্যালভিওলাই পর্যন্ত, প্রাইমারি থেকে একদম ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিং, ট্রাকিয়া থেকে একদম ইনিশিয়াল ব্রঙ্কিওল এক্ষুনি দেখিয়ে দিয়েছি। তারপরে কন্ডাক্টিং পার্ট, কোথা থেকে এই যে এয়ারটা ট্রান্সপোর্ট হচ্ছে, একদম নাক থেকে একদম এই ফুসফুসের এই প্রান্ত পর্যন্ত, একদম কিন্তু একদম এইটা কি শুধুমাত্র এয়ারটা কন্ডাক্ট করে, এখানে কোনো অংশে এয়ারের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, যে এদিক থেকে ওদিকে যায় না, পুরোটাই শুধু বহন করে। তাহলে বহন করে কোথায় পর্যন্ত, না টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত একদম, ঠিক আছে। এই কন্ডাক্টিং পার্টের কাজটা কি, না এই এয়ারটাকে বয়ে নিয়ে যাওয়া, ট্রান্সপোর্ট করা, ঠিক আছে। এখানে যদি কোনো ধুলোবালি থাকে সেটা ক্লিয়ার করা, হিউমিডিফাই মানে আর্দ্র করা, ঠিক আছে। এই আমাদের বডি টেম্পারেচার, ধরো বাইরে শীতকাল গরমকাল অনেক কম বেশি টেম্পারেচার থাকে, সেটা আমাদের বডি টেম্পারেচার সমান প্রায় নিয়ে যাওয়া কাজ কার কাজ, না এই কন্ডাক্টিং পার্টের কাজ, বোঝা গেছে। তারপরে আমাদের এক্সচেঞ্জ পার্ট, তাহলে এই যে কন্ডাক্টিং পার্ট এয়ারটা নিয়ে যাচ্ছে যেখান পর্যন্ত, তারপর তো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হতে হবে। এক্সচেঞ্জ পার্ট কোনটা, না অ্যালভিওলাই আর অ্যালভিওলার ডাক্ট, ওই লাস্টের পোর্শনটা, ঠিক আছে। এবারে আমাদের এই লাংসগুলো, লাংসটা আমরা জানি এরকম, তো এর মধ্যে আমাদের ডাবল লেয়ার একটা স্ট্রাকচার থাকে, কাভারিং থাকে, যেটাকে প্লুরা বলি, ঠিক আছে, দুটো এইরকম দুটো লেয়ার, যার মাঝখানে প্লুরাল ফ্লুইড থাকে। এরা কি করে না, এই ফ্রিকশন থেকে বাধা দেয় এবং মেকানিক্যাল ড্যামেজ হতে দেয় না লাংসকে, ব্যাস এইটুকু মনে রাখো, ঠিক আছে। এরপরে আমাদের লাংসটা কি, মানে এই আমাদের ছাতিটা হচ্ছে, এই যে বুকটা, একটা টাইট চেম্বার, এর কোথায় কী আছে সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে, এর কোথায় কী আছে সেটা আমাদের জানতে হবে। এই ডরসাল কথার অর্থ হচ্ছে আমাদের পিঠের দিকে, ভেন্ট্রাল মানে সামনের দিকে, ডরসালি আমাদের ভার্টিব্রাল কলাম, আমি যেটা বলছিলাম সার্ভাইকেল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল, তো এই সামনের দিকে থাকে কি স্টার্নাম, এই যে এখানে বুকের হাড়, এই যে ছোট্ট মতো যেখানে রিবসগুলো যুক্ত আছে, আর এই সাইডের দিকে দেখো রিবস আছে, ঠিক আছে, সাইডের দিকে রিবস আছে, আর ভেতরে এই যে নিচের দিকে আছে কি, ঠিক আছে, এই ল্যাটেরাল, এই সাইডের দিককে আমরা ল্যাটেরাল সাইডও বলি, ল্যাটেরালি রিব কেজ বা রিবস কেজ মানে ওই খাঁচার মতো আর কি, দেখো এই যে খাঁচার মতো এই অংশটা থাকে রিবগুলো, আর এই যে এর নিচে এইরকম টাইপের একটা ডায়াফ্রাম থাকে, এক্ষুনি দেখাচ্ছি, ঠিক আছে। আমরা কিন্তু এই আমাদের যে থোরাসিক ক্যাভিটি, যে বক্ষগহ্বর, এটা কিন্তু ডাইরেক্টলি আমরা এর ভলিউম চেঞ্জ করতে পারি না, আমরা আমাদের লাংসের ভলিউম ডাইরেক্টলি চেঞ্জ করতে পারি না, এই থোরাসিক ভলিউম বাড়লে তবে লাংসটা, এটা কীরকমভাবে, ধরো একটা বেলুন আছে, ধরো আমার হাতে একটা বেলুন আছে, ঠিক আছে, আমি হাত দিয়ে চেপে রেখেছি, ঠিক আছে, তো এই বেলুনটার কি নিজের ক্ষমতা আছে নিজের মানে ফোলানোর, বা যে কোনো কারণে যদি আমি মানে বাতাসও দিই তাও ফুলবে না, তাহলে একে ফোলানোর জন্য আমার হাতটা যদি এক্সপেন্ড করি, দেখো বেলুনটা সাথে সাথে ফুলে যাচ্ছে, আবার যদি হাতটাকে কন্ট্যাক্ট করি তখন কিন্তু বেলুনটা চুপসে যাচ্ছে, তো এই রকম টাইপের একটা ব্যাপার, ঠিক আছে। এই যে বক্ষগহ্বর, আমাদের এই বক্ষগহ্বরকে এক্সপেন্ড করলে তাহলে আমাদের কি হবে না, আমাদের এই লাংসটা বাড়বে, আবার এইটা সংকুচিত করলে, বক্ষগহ্বর সংকুচিত করলে লাংসটা ছোট হয়ে যাবে, মোটামুটি বেসিক একটা ভেবে নাও, ঠিক আছে। আর আমরা জানি ভলিউমের সাথে, এই যে আমরা জানি ভলিউমের সাথে, আমি একটুখানি দেখিয়ে দিই, ভলিউম বাড়লে প্রেসার কমে, কোনো জায়গায় ধরো এই যে এখানে ভলিউম বেশি আছে, এখানে প্রেসার কম থাকবে, কোনো জায়গায় ভলিউম বেশি মানে প্রেসার কম, ভলিউমের সাথে প্রেসার কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার ভলিউম যখন কমবে, ঠিক আছে, ধরো ইন্সপিরেশনের সময় এই যে নিচ্ছি, তার মানে কি আমাদের লাংসের ভলিউমটা বেড়ে যাচ্ছে, প্রেসার কমে যাচ্ছে, তারপরে বাইরে থেকে ভেতরে এয়ারটা চলে যাচ্ছে। আবার এক্সপিরেশনের সময়
ছাড়ছি যে, এই ছাড়লে কী হচ্ছে, তাহলে এই ভলিউমটা কমে যাচ্ছে, বুকের ভলিউমটা আমরা কমাচ্ছি, ছাড়ছি, ঠিক আছে। এইটা এবার কী করে হয় মেকানিজমটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে ইন্সপিরেশনের মেকানিজম প্রথমে দেখব। ইন্সপিরেশন কি না, আমি বললাম কি নিচে ডায়াফ্রাম থাকে, এই ডায়াফ্রামটা এরকম ফ্ল্যাট থাকে, এইটা মানে এরকম থাকে, এটা কন্ট্রাক্ট করে, ঠিক আছে। কন্ট্রাক্ট করে মানে ফ্ল্যাট হয়ে যায়, এরকম ফ্ল্যাট হয়ে যায়। তাহলে ফ্ল্যাট হলে দেখো এইরকম ছিল, ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তাহলে জায়গাটা অনেকটা বেড়ে যাচ্ছে না, ঠিক আছে। এই যে ডায়াফ্রাম কন্ট্রাক্টেড, সাথে সাথে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। ইন্টারকস্টাল মাসেল এখানে মানে আমাদের এখানে মাসেলস থাকে, এই জায়গাটা যদি আমি দেখি, ঠিক আছে, এখানে মাসেলসগুলো, এই ভেতরে যে মাসেলসটা থাকে তাকে ইন্টারনাল এক্সট্রাকস্টাল মাসেল বলে। ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলস, আর বাইরেরটাকে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস, বোঝা যাচ্ছে। তাহলে এই যে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলস, তাহলে কিছু আমরা কি ইন্সপিরেশন শ্বাস নিচ্ছি, কী কী লাগছে না, এইটাকে আমাদের বুকের ভলিউমটাকে বাড়াতে হবে। বাড়ানোর জন্য এই ডায়াফ্রামটা কন্ট্যাক্ট করবে, নিচের দিকে নেমে যাবে, তাহলে এটা বাড়বে। আর সাইড ওয়াইজ যদি বাড়াতে হয় আমাদের, যদি এই যে রিব গেজ যেখানে আছে সেই ওয়াইজ ল্যাটারালি যদি বাড়াতে হয়, তখন ল্যাটারালি কী আছে না এখানে না আমাদের ইন্টারকস্টাল মাসেলস আছে। তো এই ইন্টারকস্টাল মাসেলসের মধ্যে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস, বাইরের দিকে যে ইন্টারকস্টাল মাসেলস থাকছে সেইটা কন্ট্যাক্ট করবে, সেইটা সংকুচিত হবে। এই দুটো সংকুচিত হওয়ার ফলে কিন্তু আমাদের ইন্সপিরেশনটা শুরু হয়। তাহলে কি, তাহলে এই যে ডায়াফ্রাম কন্ট্যাক্ট করার পরে এই এক্সিস, মানে এটাকে আমরা কি বলি অ্যান্টেরিও, এই মুখের দিকে অ্যান্টেরিও, নিচের দিকে পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এক্সিসে ভলিউম বাড়ছে। আর রিবস অ্যান্ড স্টারনাম, এই রিবস অ্যান্ড স্টারনাম এগুলো লিফট হওয়ার ফলে ডরসোভেন্ট্রাল এক্সিস, ঠিক আছে, এই যে সামনের দিকটাকে আমরা ভেন্ট্রাল, বাইরের পেছনের দিকটাকে ডরসাল বলছিলাম, এই এক্সিস বরাবর আমাদের লাংসের ভলিউম বাড়ছে। ওভারঅল তাহলে লাংসের ভলিউমটা বাড়ছে। থোরাসিক ভলিউম ইনক্রিজ, থোরাসিক প্রেসার ডিক্রিজ, ভলিউম বাড়লে প্রেসার কমে আমরা জানি, ঠিক আছে। তার ফলে লাংসটা এক্সপ্যান্ড করবে এবং পালমোনারি ভলিউম ইনক্রিজ হবে। আর তার মধ্যে এবার দেখো আমাদের প্রেসার যদি কমে যায় তাহলে সেখানে বাইরে থেকে আমাদের কিন্তু এয়ারটা তখন ঢুকতে পারে, এয়ার মুভস ফ্রম আউটসাইড ইনটু লাংস, ঠিক আছে। ইন্ট্রাপালমোনারি প্রেসার ডিক্রিজ, মানে এটা নেগেটিভ প্রেসার বলি, ভেতরে আমাদের ফুসফুসের প্রেসারটা পরিবেশের থেকে কমে যায়, তাহলে তখন আমাদের কিন্তু বাইরে থেকে হাওয়াটা ভেতরে ঢুকতে পারবে ইজিলি, ঠিক আছে। এটা ইন্সপিরেশন। তাহলে আমাদের ইন্সপিরেশনে কে কাজে লাগছে, প্রথম আমাদের ডায়াফ্রাম কন্ট্রাক্ট করছে, আর এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস কন্ট্রাক্ট করছে, তারপরে তো বাকি ঘটনা তোমরা জানো। আর এখানে তাহলে ইন্সপিরেশনে কী করবে না, আমাদের ইন্টারকস্টাল মাসেল ডায়াফ্রাম যেটা কন্ট্রাক্ট করছিল সেটা রিল্যাক্স করে গেল, ব্যাস সিম্পল, রিল্যাক্স করে গেলেই হয়ে যাবে, একদম কিছু নেই, সিম্পল। আর যদি আমরা আরেকটা এখানে ব্যাপার আছে যে আমরা যদি ফোর্সফুলি এক্সপিরেশন করি, মানে খুব জোরে, দেখো আমাদের পেটে লাগছে, তখন কিন্তু অ্যাবডোমিনাল মাসেলস ইনভলভ হয় এবং ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল ইনভলভ হয়। তাহলে জেনারেল সময় ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলস আর অ্যাবডোমিনাল মাসেলস ইনভলভ হবে না। কখনো ইনভলভ হবে যখন আমি ফোর্সফুলি এক্সপিরেশন করবো, ঠিক আছে। ইন্সপিরেশনে তাহলে ডায়াফ্রাম যে কী করে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিসে আমাদের ভলিউম বাড়ায়, আর আমাদের রিব কেজের যে এখানে যে মাসেলসটা থাকবে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস, এই দুটো কী করবে ইন্সপিরেশন করে, আর এই দুটো কন্ট্রাক্ট করলে আর এই দুটো রিল্যাক্স করলে এক্সপিরেশন। আর যদি আমাদের ফোর্সফুল এক্সপিরেশন করি তখন অ্যাবডোমিনাল মাসেল ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলসকে কন্ট্যাক্ট করতে হবে, বোঝা গেছে মোটামুটি। চলো এটা দেখে নাও, ভেতরেরটাকে আমি ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল বলছি, এটাকে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল বলছি, কোনো চাপ নেই, ঠিক আছে। আমাদের রেসপিরেটরি রেট আমরা মানে 1 মিনিটে প্রায়, মানে জেনারেলি আমরা এটা তো জোর করে দেখাচ্ছি 12 থেকে 16 বার করে। এটা রেসপাইরোমিটার একটা যন্ত্র আছে, স্পাইরোমিটার বা রেসপাইরোমিটার, তাকে দিয়ে আমরা মাপি, ঠিক আছে। এগুলো সব আমরা বলেছি, কোনো চাপ নেই, ঠিক আছে। এরপরে আমরা রেসপিরেটরি ভলিউম বা ক্যাপাসিটির সম্পর্কে আমরা জানবো। তো রেসপিরেটরি ভলিউম, এই যে আমাদের বুকের ভলিউম বা আমাদের ধারকত্ব ক্যাপাসিটি, সেটা আমরা জানবো, ঠিক আছে। দেখো আমরা নর্মাল কী করছি, সবসময় তো শ্বাসকার্য নিচ্ছে, দেখো আমার পেনটার দিকে দেখো, এই যে নর্মাল শ্বাসকার্য নিচ্ছি, আমরা একবার শ্বাসকার্যে 500 ml নিই, 500 ml ছাড়ি, ঠিক আছে, বাই, ঠিক আছে। এবার যদি আমি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আমি ইন্সপিরেশন করছি, আমি নর্মাল ইন্সপিরেশন করছি, তারপরে ফোর্সফুলি ইন্সপিরেশন করছি, যতটা নিতে পারি সেটা হচ্ছে 2.5 থেকে 3 লিটার, ঠিক আছে। এই যে নিচ্ছি, তারপর ঠিক আছে, এই যে নর্মাল নিলাম, তারপরে এটা হচ্ছে 2.5 থেকে 3 লিটার, তারপর নর্মাল ছাড়লাম, ঠিক আছে, নর্মাল ছাড়ার পর এই যে ফোর্সফুলি ছাড়লাম, এই এতটা ছাড়তে পারি, সেটা হচ্ছে 1000 থেকে 1100 ml, ঠিক আছে। তাহলে এই 3টে ভলিউম আমরা জানলাম। এটাকে টিভি বলছি, যেটা নর্মালি আমরা নিই ছাড়ি, টিভি টাইডাল ভলিউম, ঠিক আছে। এটা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম 2.5 থেকে 3 লিটার। আর এক্সপিরেশনের ফলে, ঠিক আছে, যেটা আমরা বাইরে বার করি সেটাও তো রিজার্ভ থাকে আমাদের মধ্যে, সেজন্য বাইরে বার করতে পারি, সেজন্য এটাকে 1000 থেকে 1100 ml বলে, সেজন্য এটাকে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বলা হয়। এরপরে আমাদের ছাড়ার পরেও আমাদের ভেতরে কিছুটা বায়ু রয়ে যায়, সেই বায়ুটা যেটা আমরা
মানে মাপতে পারি না, যেটাকে বলছি রেসিডুয়াল ভলিউম, 1100 থেকে 1200 ml। ঠিক আছে, এইগুলো সব মনে রাখো। এরপরে আমরা কিছু ক্যাপাসিটি দেখে নেবো। ঠিক আছে, আমরা তো বললাম যে নর্মাল নেওয়ার পরে যদি নিই সেটা হচ্ছে কি আইআরভি, আর যদি আমরা নর্মাল ছাড়লাম, নর্মাল ছাড়ার পরে পুরো এই নেওয়া প্লাস এই নেওয়া এই দুটোকে একসাথে নিই, তখন এটাকে বলি ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ঠিক আছে, তারপরে আমাদের এটা এটাকে বললাম ইআরভি। ঠিক আছে, এই ইআরভি আর আরভি দুটো মিলে এফআরসি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ঠিক আছে, আর তারপরে এই যে নর্মাল নিলাম, ঠিক আছে, এইখান থেকে ধরে একদম এই পর্যন্ত এটা হচ্ছে এক্সপিরেটরি ক্যাপাসিটি। ঠিক আছে, আর এইখান থেকে একদম আমাদের যেটা যেটা পুরো মানে ফোর্সফুলি ধরো নিলাম, ঠিক আছে, তারপর ফোর্সফুলি ছাড়লাম, নেওয়ার পরে ফোর্সফুলি ছাড়লাম, এই যে এইখানে ফোর্সফুলি নিলাম, এখান থেকে পুরোপুরি ছাড়লাম, এইটাকে আমরা কি বলছি না, এটাকে ভাইটাল ক্যাপাসিটি। ঠিক আছে, আর রেসিডুয়াল ভলিউম বললাম, ঠিক আছে, এফআরসি বললাম, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, টিভি বললাম, আইআরভি বললাম, আর এই যে টোটালটা যত হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। ব্যাস, সিম্পল। তাহলে আমি কি বললাম, টিভি টাইডাল ভলিউম, ঠিক আছে, আইআরভি নর্মাল নেওয়ার পর এই যে আইআরভি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম 2.5 থেকে 3 লিটার, তারপরে ছাড়লাম, নর্মাল ছাড়ার পরে ফোর্সফুলি ছাড়লাম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে, যেটা ছাড়ার পরে আমাদের শরীরে রয়ে যায়, যে বেঁচে আছে যার জন্য। ঠিক আছে, তো সেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম 1100 থেকে 1200 ml। ঠিক আছে, এই রেসিডুয়াল ভলিউম আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এই দুটোই মিলে হয় এফআরসি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ঠিক আছে, আর আমাদের নর্মাল ছাড়ার পর টোটাল যে নিচ্ছি, টোটাল যে নেওয়ার ক্ষমতা, সেটাকে বলছি ইন্সপিরেটরি ক্যাপাসিটি। নর্মাল নেওয়ার পর টোটাল ছাড়ার ক্ষমতাকে বলছি এক্সপিরেটরি ক্যাপাসিটি। ঠিক আছে, এরপর আমাদের যেটা নিতে ছাড়তে পারি, ধরো ফোর্সফুলি নিলাম, তারপর ফোর্সফুলি ছাড়লাম, নেওয়ার পরে এইখান থেকে এই যে ছাড়লাম, এইটাকে বলছি ভাইটাল ক্যাপাসিটি। ঠিক আছে, এটাকে বলছি ভাইটাল ক্যাপাসিটি। তারপরে এই পুরোটা মিলে হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। ব্যাস, আর কিছু নয়। ঠিক আছে, মনে থাকবে আশা করছি। চলো পরেরটাই যাই আমরা। এরপর হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। ঠিক আছে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ। দেখো আমাদের এই যে মেনলি এক্সচেঞ্জ পার্ট কোনটা বলছিলাম না, এই যে ডাক্ট। ঠিক আছে, অ্যালভিওলার ডাক্ট আর হচ্ছে কি অ্যালভিওলাই, এটাই তো এক্সচেঞ্জ পার্ট। তাহলে এইখানে ব্লাড ভেসেলসগুলো আছে, এইখান থেকে এইখানে যাতায়াত হবে, এখান থেকে এখানে অক্সিজেন আসবে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। এইটুকু বেসিক জিনিস বুঝতে পারছি। তাহলে আমাদের যেখান দিয়ে এক্সচেঞ্জটা হবে সেখানে খুব পাতলা লেয়ার থাকতে হবে। দেখো এই 3টে এখানে লেয়ার আছে। এখানে বলি স্কোয়ামাস এপিথেলিয়াম, মানে এপিথেলিয়াম অফ অ্যালভিওলাই, তারপর মাঝখানে থাকে এই যে বেসমেন্ট মেমব্রেন, আর এই যে আমরা পড়েছি প্লান্ট টিস্যু, এই অ্যানিম্যাল টিস্যু, সেখানে আমরা দেখেছি যে ব্লাড ভেসেলসের এই যে পার্টটা, এটাকে এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেলস বলি, তার গাত্রে থাকে এন্ডোথেলিয়াম। তাহলে এই যে 3টে লেয়ার, এপিথেলিয়াম অফ অ্যালভিওলার ওয়াল, তারপরে কি আমাদের বেসমেন্ট মেমব্রেন, তারপর আমাদের এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেল, এই 3টের পর্দার এত পাতলা 0.1 mm থেকে 1 mm থেকেও ছোটো, 1 mm থেকেও ছোটো এর থিকনেস। সেই জন্য এখান দিয়ে কিন্তু গ্যাসিয়াস আদান প্রদানটা হয়। ঠিক আছে, তো এইটাই প্রাইমারি সাইট, মানে গ্যাসিয়াস আদান প্রদানের প্রাইমারি সাইট হচ্ছে অ্যালভিওলাই মেনলি। ঠিক আছে, কিসের উপর নির্ভর করে, ধরো এখানে প্রচুর পরিমাণে অক্সিজেনের ঘনত্ব আছে, তাহলে এখানে কম আছে, তাহলে যেখানে যত বেশি প্রেশার বেশি, অক্সিজেনের প্রেশার বেশি থাকবে, যত প্রেশার বেশি হবে তত বেশি গ্রেডিয়েন্ট, মানে কি পার্থক্য, যত বেশি পার্থক্য হবে তত তাড়াতাড়ি ঢুকবে। ঠিক আছে, এটার উপর নির্ভর করে থিকনেস। যদি এই মেমব্রেনটা বেশি মোটা হয়ে যায়, তার উপরে তো ডিফিউশন কমে যাবে। ঠিক আছে, আর পরে আরেকটা থাকে কি সলিউবিলিটি। এই গ্যাসের সাথে আমরা কতটা সলিউবিল যত বেশি হবে গ্যাসটা আমাদের রক্তের সাথে, ঠিক আছে, তত বেশি আমাদের কিন্তু ডিফিউশনটা হবে। ঠিক আছে, আমরা মোটামুটি এই ডিফিউশন আমরা জানি প্রায় কার্বন ডাইঅক্সাইড 20 থেকে 25 গুণ বেশি সলিউবল অক্সিজেনের থেকে দ্রাব্যতা প্রায় 20 থেকে 25 গুণ। ঠিক আছে, এটা মোটামুটি বোঝা গেছে। এবার আমরা বেসিক পুরো এনসিআরটিটাকে কিন্তু কাভার করছি একদম এইভাবে। ঠিক আছে, এবার আমাদের নর্মাল গ্যাসিয়াস এক্সচেঞ্জ কোথায় কি পার্সিয়াল প্রেসার থাকে সেটা আমরা জেনে নেব। ঠিক আছে, আমাদের পরিবেশে আমরা জানি প্রায় 776 পারস্পরিক চাপ আমরা জানি নর্মাল পরিবেশের প্রেশার। তো সেখানে সেই প্রেশারের মধ্যে 159 থাকে হচ্ছে কি অক্সিজেন, আর 0.3 থাকে কি কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে,
এবারে এই যে আমরা অক্সিজেনটা নিচ্ছি, তাহলে এখানে অ্যালভিওলাই আস্তে আস্তে আমাদের নাক দিয়ে অ্যালভিওলাই পর্যন্ত যেতে যেতে এই অ্যালভিওলাইয়ে যে অক্সিজেনের প্রেশার হচ্ছে সেটা হচ্ছে 40, 104। আর কার্বন ডাইঅক্সাইড এখানে তো অক্সিজেনটা আমরা বাইরের থেকে নিচ্ছি বারবার ধরে, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড কম হবে 40, ঠিক আছে। সব থেকে কম 40 হবে, 4 থেকে কম হবে না কিন্তু। যেখানে কম হচ্ছে মানে এটা খুব ভালো করে বুঝে নাও, যেখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, সেখানে অক্সিজেনের ঘনত্ব কিন্তু অক্সিজেনের পার্সিয়াল প্রেশার 40 থাকে, তার নিচে নামবে না। আবার যেখানে দেখবে মানে আমাদের অক্সিজেনেটেড ব্লাড, সেখানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কত থাকবে, মানে প্রেসার কত থাকবে, পার্শিয়াল প্রেসার 40। এইটুকু মনে রাখবে, সিম্পল। তাহলে পরিবেশে আছে 159 অক্সিজেন, 0.3 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অ্যালভিওলাইতে যেতে যেতে আমাদের অক্সিজেন কমে যাচ্ছে আস্তে আস্তে করে 104, পার্শিয়াল প্রেসার কমে যাচ্ছে। আর এখানে যেহেতু আমাদের কার্বন ডাইঅক্সাইডটা ভেতর থেকে এসে বেরোবে, 40 হয়ে যাচ্ছে, এখানে 40 আছে, ঠিক আছে। এখানে মানে কম আছে। ব্লাড যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকবে, কার্বন ডাইঅক্সাইডের বেশির মান হচ্ছে 45, ঠিক আছে এখানে। আর ডিঅক্সিজেনেটেড ব্লাডে অক্সিজেন থাকবে 40। ব্লাডে যেটা অক্সিজেনেটেড অক্সিজেন আছে সেটা 95 পার্শিয়াল প্রেসার থাকে, 95 mmHg, ঠিক আছে। আর কার্বন ডাইঅক্সাইড 40 হবে। দেখো সব থেকে কম হচ্ছে 40ই হচ্ছে, এর থেকে 40-এর থেকে কম হয় না। টিস্যুতে তো কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, ওখানে অবশ্যই কার্বন ডাইঅক্সাইডের মান বেশি থাকবে। কার্বন ডাইঅক্সাইডের মান দেখো 45 এখানে, আর টিস্যুতে অক্সিজেন হচ্ছে 40। দেখো টিস্যুতে অক্সিজেনের মাত্রা কম থাকবে 40, ঠিক আছে। ডিঅক্সিজেনেটেড ব্লাডে অক্সিজেনের মাত্রা কম থাকবে 40। আবার কার্বন ডাইঅক্সাইডের মাত্রা অ্যালভিওলায় কম থাকবে 40। আবার অক্সিজেনেটেড ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কম থাকবে 40, ঠিক আছে। এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা দেখো ম্যাক্সিমাম 45 হতে পারে, কোথায় কোথায় না, ডিঅক্সিজেনেটেড ব্লাড আর টিস্যুতে। তাহলে বাকিগুলো দেখো 95 অক্সিজেনেটেড ব্লাডে হয়, অ্যালভিওলাইতে 104 হয়, আর পরিবেশে আমরা জানি 159 অক্সিজেন, 0.3 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ব্যাস এইটুকু মনে রাখলেই হবে। এবার স্টেপসগুলো রেসপিরেশনে, ঠিক আছে। আমাদের 5টা স্টেপে রেসপিরেশন হয়। প্রথমে হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন। পালমোনারি ভেন্টিলেশন মানে কি, এই যে গ্যাসিয়াস আদান প্রদানটা হচ্ছে এখানে, এটা হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন, ঠিক আছে। এইখানটা হচ্ছে অক্সিজেন আসছে, এই যে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন। মানে সরি, মানে ফুসফুসে আসছে, এটা পালমোনারি ভেন্টিলেশন। তারপরে এই ফুসফুস থেকে এখানে ডিফিউজ হচ্ছে, এটা নেক্সট। অ্যালভিওলাই থেকে ডিফিউশন হচ্ছে, ডিফিউশনে এটা আমাদের নেক্সট স্টেপ, ঠিক আছে। প্রথমে যে অক্সিজেনটা আমাদের বায়ুটা যাচ্ছে বা অক্সিজেন যাচ্ছে, একই কথা বলতে পারি, এই বহিঃনাসারন্ধ্র থেকে একদম অ্যালভিওলাই পর্যন্ত যাচ্ছে, 1 নম্বর পালমোনারি ভেন্টিলেশন বলছি। 2 নম্বর কি, ঠিক আছে, আমাদের ভেন্টিলেশন, ঘরের ভেন্টিলেশন থাকে আমরা জানি, মানে হাওয়া আসা যাওয়ার জন্য, সেরকম আমাদের শরীরের ভেন্টিলেশন তো নাক, তো এই পালমোনারি ভেন্টিলেশন, পালমোনারি মানে ফুসফুসে যাচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে ডিফিউশন হচ্ছে, গ্যাসটা এসে ডিফিউশন, এই যে ডিফিউশন মেমব্রেন দিয়ে অ্যালভিওলাইতে হচ্ছে, 2 নম্বর, ঠিক আছে। 3 নম্বর, এবারে এইটা মানে অক্সিজেনটাকে যেতে হবে, অক্সিজেনটা কোথা দিয়ে যাবে, এই যে যাচ্ছে, ট্রান্সপোর্ট হচ্ছে অক্সিজেনের টিস্যু পর্যন্ত, যেখানে সেল, যেখানে দরকার, ঠিক আছে, ট্রান্সপোর্টেশন হচ্ছে। এবার এখানে আসলে তো হবে না, এখান থেকে তো টিস্যুতে যেতে হবে, তাহলে অক্সিজেনটা এখানে একটা ডিফিউশন হচ্ছে, এখানে একটা ডিফিউশন হচ্ছে, 4 নম্বর, ঠিক আছে। লাস্ট হচ্ছে এখানে হচ্ছে রেসপিরেশন হচ্ছে, অক্সিজেনের ইউজ হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, ব্যাস সিম্পল, আর কিছু না। চলো তাহলে মোটামুটি এই যে অক্সিজেন আমি এখানে দেখালাম, অক্সিজেন এই যে বয়ে নিয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বয়ে নিয়ে আসছে, এই অক্সিজেন বয়ে যে নিয়ে যাচ্ছে, এটা কি কি ফর্মে যেতে পারে। প্রথমত অক্সিজেন 97% অক্সিজেন যায় আরবিসি, রেড ব্লাড সেল বা এরিথ্রোসাইটের মধ্য দিয়ে, ঠিক আছে। 3% অক্সিজেন কি না, ডাইরেক্ট যে প্লাজমা আছে, রক্তের প্লাজমা আছে, তার মধ্য দিয়ে ডিজলভ হয়ে চলে যায়, ঠিক আছে। আমরা জানি, একটু আগে বলছিলাম, কার্বন ডাইঅক্সাইড সলিউবিলিটি প্রায় 20 থেকে 25%, 25 গুণ বেশি অক্সিজেনের থেকে, ঠিক আছে। তো আর কার্বন ডাইঅক্সাইড কিসের মধ্যে দিয়ে যেতে পারে, 70% কার্বন ডাইঅক্সাইড যায় বাইকার্বন, HCO3-। আমি এক্ষুনি ডিটেলস দেখাচ্ছি, আপনি আর কোনো দরকার নেই, যেগুলো দেখানো আমি সব দেখাবো। আর 20 থেকে 25% যায় আরবিসি বা এরিথ্রোসাইট, ঠিক আছে। আর 7% প্লাজমার মধ্যে দিয়ে দ্রবীভূত অবস্থায় যায়, ঠিক আছে। চলো এটা দেখে নাও, একটু ডিটেলসে দেখবে। দেখো আমি অক্সিজেনটা এখান থেকে নিলাম, ঠিক আছে। অক্সিজেনটা নিয়ে আমাদের অক্সিজেন কি দুভাগে যাবে, মানে দুভাবে যেতে পারে। একটা হচ্ছে আমাদের আরবিসি বা এরিথ্রোসাইটের মধ্যে দিয়ে, এটা ধরো আরবিসি, ঠিক আছে। এই আরবিসির মধ্যে দিয়ে যাবে কত, 97%, আর 3% নর্মাল প্লাজমার মধ্যে দিয়ে সে চলে যাবে, ঠিক আছে, টার্গেট অর্গানে, ঠিক আছে, টার্গেট টিস্যুতে। তাহলে এই যেটা আমাদের আরবিসির মধ্যে দিয়ে যাবে 97%, সেটা আরবিসিতে আসবে অক্সিজেনটা, এখানে এসে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, এই একটা হিমোগ্লোবিন মলিকিউল 4টে অক্সিজেনের সাথে বাইন্ড হতে পারে, ঠিক আছে। তো বাইন্ড করে সেটা HbO2, ঠিক আছে, অক্সিহিমোগ্লোবিন তৈরি করে। এই অক্সিহিমোগ্লোবিনটা, ঠিক আছে, এই হিমোগ্লোবিন হিসেবে কিন্তু সে চলে যাবে, আর বেসিক বোঝা যাচ্ছে। তাহলে এখানে চলে এলো আমাদের, এই যে ফুসফুস থেকে নিল, আমি অক্সিজেনটা প্রথমে দেখাচ্ছি, তারপর কার্বন ডাইঅক্সাইড দেখাবো। অক্সিজেনটা এইভাবে হিমোগ্লোবিন হিসেবে 97% গেল হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে আরবিসির মধ্যে দিয়ে, আর 3% নর্মাল প্লাজমার মধ্যে দিয়ে যাবে। এখানে এসে এটা কোথায়, টিস্যু, এটা টিস্যু, ঠিক আছে।
টিস্যুতে এসে এই টিস্যুর কাছে এসে মানে জাস্ট বুঝে নাও এটা মানে আলাদা আলাদা করে দেখায়নি, জাস্ট এখানে অ্যালভিওলার কাছে কী হচ্ছে আর টিস্যুর কাছে কী হচ্ছে সেটা দেখাচ্ছে। এবার অক্সিজেনটা টিস্যুতে তো লাগবে, টিস্যুতে যেতে হবে, তাহলে এখানে নর্মাল যেটা প্লাজমার মধ্যে দিয়ে এসেছিলো সেটা ডিফিউশন হয়ে চলে যাচ্ছে। এবার যেটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে এসেছিলো অক্সিহিমোগ্লোবিন হিসেবে সেইটাকে ভাঙতে হবে, তাহলে এখানে এসে ভাঙবে অক্সিজেন আর হিমোগ্লোবিন হিসেবে, সেটা চলে যাবে আবার এই অক্সিজেনটা এই প্লাজমাতে চলে আসবে, এখান দিয়ে ডিফিউশন হয়ে সেলে চলে অক্সিজেন ক্লিয়ার। তাহলে 97% প্লাজমার আরবিসি বা এরিথ্রোসাইটের মধ্য দিয়ে আর 3% হচ্ছে প্লাজমার মধ্য দিয়ে। আর যেটা এবার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কীভাবে হয়, কার্বন ডাইঅক্সাইড তাহলে এখানে যেটা তৈরি হলো কার্বন ডাইঅক্সাইড 7% ডিজলভ হিসেবে চলে যায়, মানে ওই অক্সিজেন যেমন 3% যাচ্ছিলো প্লাজমার মধ্যে দিয়ে এখানে 7% ডিজলভ হয়ে চলে গেল এখানে, তাহলে এখানে এসে ডিফিউশন মেমব্রেন দিয়ে বেরিয়ে গেল 7%। 20 থেকে 25% দেখো 20 থেকে 25% আরবিসির মধ্যে দিয়ে যায়, আর প্রায় 70% যায় হচ্ছে আমাদের বাইকার্বনেট আয়ন দিয়ে। বাইকার্বনেট আর এতে আরবিসির মধ্যে দিয়ে যেটা যায় সেটা বুঝতে হবে, মানে আরবিসির মধ্যে দিয়ে দেখো এই যে প্রথমে এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এলো, যেটা মানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে গেছে বলেই কিন্তু এখানে এই অক্সিজেনের সাথে অক্সিজেনের থেকে মানে কার্বন ডাইঅক্সাইডের বাইন্ডিং ক্ষমতা বেশি, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ডিং পাওয়ার বেশি, এ এসে গেছে মানে একে লাত মেরে বাইরে বের করে দিচ্ছে অক্সিজেনটাকে, গিয়ে হিমোগ্লোবিনের সাথেই অ্যাটাচ হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা, কার্বামিনো হিমোগ্লোবিন হয়ে যাচ্ছে। তাহলে এই কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে যাচ্ছে কোথায়, এখানে টিস্যুতে এই আমাদের অ্যালভিওলাইয়ের কাছে, সে এবার কার্বামিনো হিমোগ্লোবিন হিসাবে এসছে HbCO2, এখানে এসে আবার অক্সিজেনের ঘনত্ব বেশি, তো সেই কারণে এখানে এখানে ব্রেক হয়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড আর Hb তৈরি হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইডটা ডিজলভ হয়ে চলে গেল, তাহলে 7% কার্বন ডাইঅক্সাইড নর্মাল প্লাজমার মধ্য দিয়ে এসে এখানে চলে গেল, আর 20 থেকে 25% কার্বন ডাইঅক্সাইড এইভাবে চলে গেল, ঠিক আছে, আমাদের কার্বামিনো হিমোগ্লোবিন দিয়ে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 70% প্রায়, যেটা কার্বনিক অ্যাসিডের মানে বাইকার্বনেট আয়ন হয়ে যাবে। সেটা কীভাবে যাবে, এই যে কার্বন ডাইঅক্সাইড এবার জলের সাথে রিঅ্যাকশান করবে, একটা এনজাইম থাকবে কি না, এখানে কার্বনিক অ্যানহাইড্রেজ একটা এনজাইম থাকবে, সেই এনজাইমটা এখানে H2CO3 বা কার্বনিক অ্যাসিড তৈরি করে, ঠিক আছে, এই কার্বনিক অ্যাসিড আবার H+ প্লাস HCO3- এটা তৈরি করে, ঠিক আছে। এই H+টা কী করে, এই হিমোগ্লোবিন কিছু কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করবে, আবার কিছু হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে এই পুরো আরবিসিটাতে যাচ্ছে, সেই আরবিসিটা এখানে এলে সেই হিমোগ্লোবিনের সাথে যেটা বাইন্ড করেছিল H+, সেটা আবার ছেড়ে গিয়ে এখানে অক্সিজেনের সাথে হয়ে যায়, মোটামুটি বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই যে বাইকার্বনেট আয়নটা এইটা আমাদের প্লাজমাতে চলে আসে, এবার চলে আসার জন্য এখানে মাইনাস আয়নের ঘাটতি হয়ে যাবে, ঠিক আছে, আয়নের ঘাটতি পূরণ করার জন্য এখানে ক্লোরাইড আয়নটা প্লাজমা থেকে এখানে যায়, ক্লোরাইড আয়নটাকে এই যে আরবিসিতে ঢুকছে, এই যে শিফট হচ্ছে ক্লোরাইড শিফট বলি এটাকে হামবার্গার ফেনোমেনা বলা হয়, ঠিক আছে, এই যে এখানেও দেখো, তাহলে এই রকমভাবে বাইকার্বনেট আয়নটা চলে এলো এখানে আমাদের অ্যালভিওলাইয়ের কাছে, বাইকার্বনেট আয়নটা তারপরে অ্যালভিওলাইতে ঢুকলো, আবার এই আরবিসিতে আবার ঢুকলো এখানে এসে, আবার সেম প্রসেস উল্টো প্রসেস, ঠিক আছে, তাহলে এখানে যখন ঢুকলো ক্লোরিনটা বেরিয়ে গেল যেটা ব্যালেন্স করার জন্য গেছিলো, এবার এখানে যে H+টা যে এখানে তৈরি হয়েছিল HbH হিমোগ্লোবিন প্রোটনের সাথে যুক্ত হয়ে সেটা আবার ভেঙে যাবে, ভেঙে গিয়ে এসে এখানের সাথে আবার যুক্ত হয়ে H2CO3 এবং কার্বনিক অ্যানহাইড্রেজের মানে উৎসেচকের প্রভাবে কার্বন ডাইঅক্সাইড আর জলে ভেঙে যাবে এবং কার্বন ডাইঅক্সাইডটা এখান দিয়ে আবার বেরিয়ে যাবে, সিম্পল। তাহলে অক্সিজেন কীভাবে যাচ্ছে না, প্লাজমা দিয়ে 3% আর 97% এই যে অক্সিহিমোগ্লোবিন দিয়ে, ঠিক আছে, অক্সিহিমোগ্লোবিন দিয়ে, ব্যাস সিম্পল, এখানে অক্সিহিমোগ্লোবিন ভেঙে চলে যাচ্ছে আর এ দিয়ে চলে যাচ্ছে আমাদের প্লাজমা দিয়ে 3% চলে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড ডিজলভ ফর্মে যাচ্ছে 7%, ডিজলভ এখান দিয়ে গিয়ে ঢুকে যাচ্ছে, কোনো ব্যাপার না। আর একটা কি না, আমাদের কার্বামিনো হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে যাচ্ছে প্রায় 20 থেকে 25%, এখানে এসে আবার এই যে ভেঙে যাচ্ছে Hb প্লাস CO2, এই কার্বন ডাইঅক্সাইডটা আবার এখানে বাইরে বেরিয়ে যাচ্ছে রক্তের মধ্যে, সেখান থেকে ডিফিউশন হয়ে চলে যাচ্ছে ব্লাড ভেসেলস থেকে। আর 70% এই যে এইভাবে কার্বন ডাইঅক্সাইড জলের সাথে মানে রিঅ্যাকশান করে কার্বনিক অ্যানহাইড্রেজ উৎসেচকের প্রভাবে H2CO3 কার্বনিক অ্যাসিড তৈরি করে, সেটা ভেঙে H+ HCO3- তৈরি করে, HCO3- আমাদের প্লাজমাতে চলে আসে, সেই প্লাজমার থ্রু দিয়ে সেটা এসে এখানে আমাদের এই অ্যালভিওলাইয়ের কাছে এসে সে কী করবে, আবার আরবিসিতে ঢুকবে এবং আবার সেম রিঅ্যাকশান করবে, কার্বন ডাইঅক্সাইড জল তৈরি করবে, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে গেল। তাহলে এইভাবে 70% প্রায় বেসিক বোঝা গেছে, ঠিক আছে, এই সিম্পল জিনিস এটাই এখানে দেখানো আছে। আচ্ছা, এবারে অক্সিজেন একটা ডিসোসিয়েশন কার্ভ আমাদের পড়তে হয়, ঠিক আছে, অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা কেমন না, আমাদের পার্সিয়াল প্রেশার, ধরো আমি এক্ষুনি বলছিলাম যে একটা অক্সিজেন মানে একটা হিমোগ্লোবিনের সাথে 4টে অক্সিজেন, আমাদের হিমোগ্লোবিন কী কাজে লাগে, অক্সিজেন বই নিয়ে যায়, ঠিক আছে, অক্সিজেনের গাড়ি, ঠিক আছে, তো একটা হিমোগ্লোবিনের সাথে 4টে অক্সিজেন যুক্ত হতে পারে, ঠিক আছে, ধরো আমার সাপোজ 100টা হিমোগ্লোবিন আছে আমার শরীরে, সাপোজ আমি ধরে না 100টা না, ওরকম অনেক থাকে, ঠিক আছে, তো 100টা হিমোগ্লোবিন থাকে,
তো 100টা হিমোগ্লোবিনের তাহলে ধরো আমার এখানে অক্সিজেন 5টা এসছে, 5টা, তাহলে একটা হিমোগ্লোবিনে 4টা নিবে, আর একটা হিমোগ্লোবিনে একটা নিয়ে সে বহন করে দেবে। ধরো 50টা এসছে, সে বহন করে দেবে। ধরো 100টা এসছে, বহন করে, 100টা হিমোগ্লোবিন আছে, 100টা হিমোগ্লোবিন তাহলে ম্যাক্সিমাম 4টা, এক একটা যদি 4টে করে অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে, তাহলে 400টা অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারবে। তাহলে দেখো দুটো এলে সেটা নিয়ে চলে যাচ্ছে 60, মানে দেখো অক্সিজেনের পার্শিয়াল প্রেশার 4টে ছিল, বেড়ে মানে একদম নর্মাল, একদম বহন করছে, কোনো ব্যাপার না। তারপর 4টে থেকে 40টা ছিল, বহন করছে। আবার 200টা ছিল, সে তার বহন করছে। আবার 300, মানে 400টা ছিল, সে তাও বহন করছে। 400টা ম্যাক্সিমাম বহন করতে পারবে। তাহলে 400টার বেশি অক্সিজেনের প্রেশার যদি আরও বাড়ে, অক্সিজেন অনেক বেশি করে দিচ্ছে, তারপরে তো আমার হিমোগ্লোবিন নেই তাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য। তখন কি হচ্ছে, এটা স্যাচুরেশন এসে যাবে, ঠিক আছে। এইটাকে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ বলি, বোঝা গেছে? তাহলে এই যে এই অক্সিজেনের পার্শিয়াল প্রেশার এদিকে থাকে, আর এদিকে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করা, ঠিক আছে, পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন, বোঝা গেছে নিশ্চয়ই। এবার এই যে কার্ভটা, এটা এনসিআরটি, সব এনসিআরটির জিনিস, ঠিক আছে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। এই কার্ভটা কখনো রাইট শিফট হয়, এদিকে শিফট করে, কখনো এদিকে শিফট করে, ঠিক আছে, এরকমভাবে শিফট হয়, ঠিক আছে। আমাদের ম্যাক্সিমাম ধরি 100টা হিমোগ্লোবিন থাকে, 100টার বেশি তো আর হবে না, তাহলে স্যাচুরেশন পয়েন্টটা সবার সমান থাকবে, ঠিক আছে। এই যে রাইট শিফট কখন হবে, ধরো যখন কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাওয়া মানে হচ্ছে প্রোটনের সংখ্যা বেড়ে যাওয়া, অ্যাসিডিটি বেড়ে যাওয়া, পিএইচ বেড়ে যাওয়া, ঠিক আছে, তারপর ডিপিজিএ বেড়ে যাওয়া, ঠিক আছে, ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড বেড়ে যাওয়া, ঠিক আছে, 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কখন হয় না, এখন এক্সারসাইজ করি, টেম্পারেচার বেড়ে যায় যখন, তখন কি হয় না, রাইট শিফট করে, ঠিক আছে। এখন দেখো আমি খুব ডিটেলসে বলার মতো সময় নেই তোমাদের কাছে, রিভাইজ করাচ্ছি, খুব বলতে ইচ্ছা হচ্ছে এগুলো, কিন্তু আমাদেরকে স্কিপ করতে হবে। মোটামুটি জেনে রেখো যে কার্বন ডাইঅক্সাইড যদি বাড়ে, কার্বন ডাইঅক্সাইড বাড়লে কি রাইট শিফট হবে, তাহলে কি কার্বন ডাইঅক্সাইডের যদি পার্শিয়াল প্রেশার বেশি হয়, ঠিক আছে, বেড়ে যায়, তখন কি অক্সিজেনের, মানে আমরা তো বললাম কি অক্সিজেনের সাথে থেকে কার্বন ডাইঅক্সাইডের হিমোগ্লোবিনের সাথে বাইন্ডিং পাওয়ার প্রায় 20 থেকে 25 গুণ বেশি। এই একটু আগে বললাম না তোমাদেরকে, এই যে দেখো এখানটাই বললাম কোথায় একটা, এই যে 20 থেকে 25 গুণ বেশি, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড 20 থেকে 25 গুণ বেশি সলিউবল, অক্সিজেনের থেকে সলিউবল বেশি, ঠিক আছে। এবং অবশ্যই এটা সলিউবল বেশি কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে না, কিন্তু হিমোগ্লোবিনের সাথে বাইন্ডিং মানে টেন্ডেন্সিও কিন্তু কার্বন ডাইঅক্সাইডের বেশি। তো তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে কিছু হিমোগ্লোবিন বাইন্ড করবে, সেই জন্য কিন্তু একটু দেরি করে তারা কিন্তু এইভাবে আস্তে আস্তে করে তার স্যাচুরেশন পয়েন্টে এসে তারপরে তোমার কিন্তু আর বাড়বে না, ঠিক আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড বাড়লে হবে, কার্বন ডাইঅক্সাইড বাড়লে প্রোটন বাড়ে, প্রোটন বাড়া মানে কি, H+ বাড়া মানে পিএইচ মানে অ্যাসিডিটি বাড়া, ঠিক আছে, ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড বাড়বে। এক্সারসাইজ করলে এটা হয়, টেম্পারেচার বাড়লে হয়, তাহলে রাইট শিফট এগুলো করলে হয়। আর এগুলো কমলে লেফট শিফট হবে, যদি টেম্পারেচার কমে যায়, অ্যাসিডিটি কমে যায়, ঠিক আছে, এই কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমে যায়, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমে যায়, তখন কিন্তু হবে কি না আমাদের লেফট শিফট, তখন লেফট শিফট, বোঝা যাচ্ছে মোটামুটি, ঠিক আছে, মানে উল্টোটা, ব্যাস, আর কিছু ভাবার দরকার নেই, একদিকটা মনে রাখো। এরপর আমাদের রেগুলেশন অফ ব্রিথিং, এখানে মেডুলা আর এখানে পন্স আছে। মেডুলাতে মেন রেসপিরেটরি সেন্টার, এই যে আমরা ব্রিদিং করছি, এই মেন রেসপিরেটরি সেন্টার কোথায় আছে, মেডুলাতে, ঠিক আছে। আর পন্সে আছে কি, নিউমোট্যাক্সিক সেন্টার। তাহলে এই যে এইটাই মেন রেসপিরেটরি সেন্টার, এইটাই নিয়ন্ত্রণ করে মেডুলাতে যেটা আছে আরআরসি, রেসপিরেটরি রিদম সেন্টার, এটাই নিয়ন্ত্রণ করে আমাদের শ্বাসকার্যকে। আর পন্স কী করে, ধরো কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে গেছে, এই ব্রেনের চারপাশে হয়তো কার্বন ডাইঅক্সাইড ওখানে সেন্স করছে কি, কার্বন ডাইঅক্সাইড মাত্রাটা বেড়ে যাওয়াকে সেন্স করছে, ঠিক আছে। বেড়ে গেলে তখন সিগন্যাল দিচ্ছে যে বেশি সাজকার্য করো, ঠিক আছে। আবার এখানেও ধরো, এখানে আমাদের হার্টের এখানে ক্যারোটিড আর্টারি, তারপরে অ্যাওর্টিক আর্চ, ঠিক আছে, এই অ্যাওর্টা যে আছে যেটা দিয়ে আমাদের গোটা শরীরের মধ্যে দিয়ে শরীরের রক্ত যায়, অ্যাওর্টা মহাধমনী, যাই হোক, সেই ধমনীর মধ্য দিয়ে ধমনীর গাত্রেও কিন্তু আমাদের কি সেন্সার লাগানো আছে ধরে নাও, ঠিক আছে। তারা সেন্স করতে পারে, এই কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে তারা সেন্স করতে পারে, তারা এখানে সিগন্যাল দিচ্ছে, এখানে কেমোসেন্সিটিভ এরিয়া আছে, তারা সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে। সেই এবার মেডুলাতে যে আমাদের আরআরসি মানে রেসপিরেটরি রিদম সেন্টারকে সিগন্যাল দিচ্ছে তোমরা বেশি সাজকার্য করো, ব্যাস। এইটুকু মোটামুটি আমরা ওভারঅল রিভাইজ করলাম। এরপর লাস্ট হচ্ছে আমাদের ডিসঅর্ডার, ঠিক আছে, আমাদের ব্রিদিং রিলেটেড যে রোগগুলো জানতে হবে। প্রথম হচ্ছে আমরা জানি অ্যাসমা, আমরা জানি হাঁপানি, এরকম করে হাঁপাইছে, দেখো এই যে উইজিং একটা সাউন্ড হয় আমাদের হাঁপানির ফলে, হাঁপানি যাদের আছে, ঠিক আছে, এরকমটা,
এরকম টাইপের একটা সাউন্ড হয়, উইজিং, ঠিক আছে। আর তার ফলে এই হাঁপানি হওয়ার ফলে ইনফ্লামেশন হয়, আমাদের যে ব্রঙ্কিওলস এদের যে ইনফ্লামেশন এটা ফুলে যায়, ঠিক আছে। আর খুব ডিফিকাল্টি ফেস করতে হয়, ব্রিদিংয়ের জন্য খুবই কষ্টকর ব্রিদিং হয়। এমফাইসিমা হচ্ছে, এটা আমরা ডেকে আনি আমাদের জন্য, ঠিক আছে। আমি সবসময় সবাইকে বলি যে তোমরা যারা মানে সবাই যারা যেটা আমাদের শরীরের জন্য কোনো উপকার নেই, আমরা খাচ্ছি কেন? আমার শরীর ঠিক রাখার জন্য, তো যেটা উপকার নেই কেন খাবো? এই যে সিগারেট স্মোকিং, ক্রনিক সিগারেট স্মোকিংয়ের ক্ষেত্রে আমাদের কী হয়, এই যে অ্যালভিওলার ওয়াল যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি গ্যাসিয়াস আদান প্রদান হয়, সেগুলো র্যাপচার করে যায়, ধ্বংস হয়ে যায়। তাহলে এই যে 100 মিলিয়ন করে এক একটা লাংসে যে প্রায় অ্যালভিওলাই আছে, এগুলো যদি 50-60 হাজার 1 লাখ ধ্বংস হয়ে যায়, তাহলে কি আমাদের গ্যাসিয়াস অক্সিজেন যতটা দরকার বডিতে ততটা আসবে না, গ্যাসিয়াস এক্সচেঞ্জ কমে যাবে। এবারে সেই কমে গেলে তখন কী হবে না, আমাদের বেশি বেশি শ্বাসকার্য করতে হবে, অ্যালভিওলার ওয়াল ড্যামেজ হয়ে যায়, এমফাইসিমা, ঠিক আছে। ক্রনিক সিগারেট স্মোকিংয়ের ক্ষেত্রে হয় এই যে আমাদের সারফেসটা কমে যায়, ব্রিদিং সারফেসটা কমে যায়, তখনও কিন্তু আমাদের ওই একটা হাঁফানি টাইপের হয়, ঠিক আছে। অকুপেশনাল ডিসঅর্ডার মানে পেশাগত রোগ যেগুলো আর কি, ফাইব্রোসিস হয়ে যায়, যারা হচ্ছে বিভিন্ন কলকারখানায় কাজ করে, বিশেষ করে যাদের শরীরের মধ্যে মানে ওই জন্য আমরা কলকারখানায় কাজ করলে মাস্ক পরার সবসময় আমরা সাজেস্ট করে থাকি। সিলিকোসিস মানে যাদের সিলিকা লাংসের মধ্যে বেশি বেশি সিলিকা যায় তাদের সিলিকোসিস হয়। অ্যাজবেস্টস এরকম অনেক অকুপেশনাল ডিসঅর্ডার আছে, খুব ভালো করে মনে রাখো। এই রেগুলেশন অফ রেসপিরেশন কিন্তু এটা মোটামুটি একটু বুঝে নিও, এটা কিন্তু মানে অনেকটা বড় করে বললে ভালো হতো, আরও সময়ের অভাবে আমি কিন্তু বেশি বলছি না, আমি কিন্তু তোমাকে যতটুকু দরকার ততটুকু বলছি। এরপর তোমরা এনসিআরটিটা পড়ো, ঠিক আছে। আমি আরেকবার এটাকে রিভাইজ করছি, দেখো মেডুলাতে এই যে মোটামুটি আমরা ওভারঅল রিভাইজ করলাম, তোমরা এরপরে এই নোটসটা পড়ো, আমরা নোটসটা পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, ঠিক আছে। তোমরা যারা এখনও যুক্ত হওনি তারা কিন্তু এই যে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, আমরা কিন্তু সেখানে এই নোটসগুলো হ্যান্ড রিটেন নোটসগুলো দিচ্ছি। এছাড়া আমাদের অফলাইন ব্যাচে যদি যোগ হতে চাও তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের অফলাইন ব্যাচ ব্যারাকপুর, বেলঘরিয়া, গড়িয়া, খড়দা, এদিকে কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, ঘাটাল, গৌড়া এইসব জায়গায় রয়েছে। আমাদের 11th 12 আর নিটের জন্য রয়েছে আপাতত এখানে ব্যাচ, বায়োলজি তোমরা যোগাযোগ করতে পারো। সবাই খুব ভালো থেকো, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই কিন্তু পড়াশোনার মধ্যে থাকো। এরপর আমরা এখানে কিছু কিছু স্ট্র্যাটেজি ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তোমাদের বুঝতে পারছো অনেকে মোটিভেশন পাচ্ছ না, অনেকে ভেঙে পড়ছো, ভেঙে পড়ার কোনো কারণ নেই। যদি কোনো প্রবলেম হয় কেউ নিজেকে একা ভাববে না, আমরা সবসময় তোমাদের পাশে আছি। তোমরা এই নাম্বারে আমাদের টিমের কাছে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই সেখানে লেখো, আমরা তোমাদের সাথে কল ব্যাক অ্যারেঞ্জ করে দেবো, কোনো চাপ নেই। কেউ নিজেকে একা ভাববে না, কেউ লোনলি ফিল করবে না। সবাই খুব ভালো থেকো, সবাই পড়াশোনার মধ্যে থেকো। এই 1.5 মাস পড়ে নাও, যারা আবার ড্রপ করবে ভাবছো তাদের তো জার্নিটা আরেকটু লং। খুব ভালো থেকো, অল দ্য বেস্ট, টেক কেয়ার। কোনো প্রবলেম হলে অবশ্যই যোগাযোগ করো, বাই।